আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও দাদি, শুনছো নাকি? জমিদারের মেজোপোলার বউ বন্দুক দিয়ে আত্মহত্যা করছে কাল রাইতে। উঠানের উত্তর দিকে খেজুর পাতার পাটিতে বসে দক্ষ হাতে কাঁথা সেলাই করছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। পেয়ারা গাছের ছায়াতলে বসে নিজের মন মতো কাঁথায় ফোঁট তুলতে ব্যস্ত তিনি। নিপুণ হাতে কাজ করে যাচ্ছেন। বাড়ির চারদিকে সুপারি গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া। পরিচিত মেয়েলি কণ্ঠ শুনে সামনের দিকে তাকায় জমিরন বিবি। কথাটা কর্ণকুহারে প্রবেশ করতেই কষ্টগুলো দলা পাকিয়ে তীব্রতর হতে লাগলো। চোখের কার্নিশ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। শীতলা এখনো হাঁপাচ্ছে। তার আব্বার থেকে ভয়াবহ সংবাদটা পেয়ে দৌড়ে বলতে এসেছে খবরটা। আয় হায়, কি কস, কি কইরা এত বড় অঘটন ঘটলো? কাইলো তো জমিদার বাড়ির মেজগিন্নি আইসা আমারে দেখে গেল, আর আজই এই সর্বনাশ হইল। মাইয়েটা কত ভালো আসিল। জমিরন বিবি দুঃখের সহিত অশ্রুভেজা চোখে বললেন, হয় গো দাদি, বহুত ভালো আসিল। আব্বা কাম থেকে আইসা কইল মেজুগিন্নি নিজেই বন্দুকের গুলি চালাইয়া নিজের মাথায় জমিদার বাড়ির লোক কইয়া বেড়াইতেছে। এত ভালো মানুষ কম দেখা যায় এখনকার সময়ে। আমারে মাঝে মাঝে ডাইকা মিষ্টি দিত, কত সুন্দর কইরা কথা কইতো। কান্না ভেজা কণ্ঠে বলল শীতলা। জমিরন বিবি মেজগিন্নির মৃত্যুতে খুব কষ্ট পেয়েছেন। মৃত্যুর কথা কর্ণপাত হতেই চোখের পানি চোখ জোড়ায় ভিড় জমিয়েছে। নোনাপানির বিন্দু গাল স্পর্শ করছে। কখনকার দুনিয়া ছেড়ে যাওয়ার আহ্বান আসে কেউ তা জানে না। তিনি অশ্রুসিক্ত নয়নে আবারও বললেন, আমি জানতাম এমনই হইব। ওই বাড়ির মানুষ সবগুলা মানুষের চামড়া গায়ে দিয়ে যন্ত্র। মাইয়ার জীবনটাই কাইরা নিল রে বু। এরা কোনো দিন ভালো থাকবো না। ও দাদি, তুমি যাইবা না দেখতে? আমার যাওয়া ঠিক হইব না। ওই বাড়ি থেকে একেবারে মুখ ঘুরাইয়া নিছি, আর ও মুখও হব না। যে সইলা গেছে যাইয়া তারে তো আর জীবিত দেখতে পাবো না। এখন তার জন্য দোয়া কামে লাগবো। ব্যথিত হৃদয়ে বললেন তিনি। শীতলা আর জোর করল না জমিরন বিবিকে। সে জানে যাবে না। দাদি, নবনী কই? ওরে লইয়া যাই আমার সাথে জমিদার বাড়ি, দুজনে যাইয়া দেখে আসি মেজুগিন্নিরে। আশেপাশে তাকিয়ে বলল শীতলা, হ, লইয়া যা। নবনীরে অনেক আদর করত, কত ভালোবাসতো। কাইল আইয়াও তো কত আদর কইরা গেল। শেষ দেখাটা দেখে আসুক। আফসোসের স্বরে বলল জমিরন বিবি। নবনী কই গেছে? দেখতেছি না তো। ও নবনী, কই গেলি রে? তাড়াতাড়ি আয়, শুই না যা। জমিরন বিবি উচ্চস্বরে ডাকলেন। বাঁশের বেত দিয়ে ফুলের বাগানের চারপাশ ঘিরে রাখা। চারিদিকে ফুলের গন্ধে মমা করছে। বাগানে রয়েছে বাহারি রকমের ফুল গাছ। এই বাগানে গোলাপ গাছের সংখ্যা অসংখ্য, অন্যান্য ফুল গাছ কম। বাড়ির পেছনের দিকটা ফাঁকা থাকায় ফুলের বাগান করা হয়েছে শখের কারণে। বাগান পরিচর্যা বাগানের মালকিন প্রতিদিন করে। রং বেরঙের প্রজাপতি ভ্রমর ফুলে ফুলে বিচরণ করছে। গাছের যত্ন নিতে বিভোর এক কিশোরী। হাতে তার কর্দমাক্ত মাটির প্রলেপ। কাজে এতটাই মত্ত যে আশেপাশে কি হচ্ছে তা ভুলে বসেছে কিশোরী মন। সকালে বিকালে সময় পেলে নিজ হাতে ফুল গাছগুলোর যত্ন নেওয়া তার কাজ। উচ্চস্বরে ডাকায় ঘোর ভাঙল কিশোরীর। কে ডাকছে বোঝার চেষ্টা করলো। দাদির উচ্চস্বরে ডাক শুনে পাশেই কলের পার হতে হাত ধুয়ে হন্তদন্ত হয়ে ছুটল বাড়ির পানে। দাদি, কি হয়েছে? কি এত উচ্চস্বরে আমায় ডাকছো যে? বলতে বলতে জমিরন বিবির সামনে উপস্থিত হলো কিশোরী। দৌড়ে আসায় কিছুটা হাঁপিয়ে গেছে সে। সপ্তদশী কিশোরীর পানে চাইলেন জমিরন বিবি। নাতনিটা তার খুব আদরের, সব থেকে বেশি ভালোবাসেন তিনি। নিশ্চয়ই গাছের যত্ন নিতে ব্যস্ত ছিল এতক্ষণ। নবনী, তাড়াতাড়ি চল, জমিদার বাড়ির মেজুগিন্নি মইরা গেছে, চল দেখে আসি। শীতলা কান্নারত কণ্ঠে তাড়া দিয়ে বলল নবনীতাকে। বুবু, দেখে আসো যাইয়া। বেচারিটা কত কষ্ট পাইছে মরার সময়। কষ্ট সহ না করতে পাইরা নিজের হাত নিজেই জীবন দিল। শেষবারের মতো মুখটা দেখে আসো। নবনী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কথাটা শুনে। কর্ণকুহরে কথাটা প্রবেশ করতেই থম মেরে রইল সে।
হঠাৎ এমন কথায় কিছুটা শিউরে উঠল। আচমকা এমন দুঃসংবাদ পাবে আশা করেনি। এর আগেও এমন অনেক ঘটনা শুনেছে জমিদার বাড়ির। জমিদার বাড়ির মেজগিন্নি খুবই ভালো মানুষ ছিলেন। নবনীতার কাছে খুবই প্রিয় ছিলেন তিনি। কালই তো তার সাথে দেখা হলো, কত সুন্দর হেসে কথা বলছিল, আর আজ সকালেই শুনল সেই মানুষটি মারা গেছে। ভাবতেই চোখের কার্নিশে অশ্রু জমা হলো। টলমল আখিদায় নীরবে অশ্রু ঝরতে লাগলো। আর কোনোদিন মানুষটির দেখা পাবে না, কথাও হবে না। হাত দিয়ে আখিদায় মুছে দাদি আর শীতলার দিকে তাকালো। তাদেরও নেত্রপল্লব ভেজা। তারাও কান্না করেছে বুঝতে পারল সে। তা মনের মাঝেও খারাপ লাগা কাজ করছে। শেষে কি জমিদার বাড়ি কাল হলো মেজগিন্নির? দাদি, আমি নোংরা ওড়নাটা বদলে আসি ঘর থেকে। শীতলা, তুই একটু থাম, আমি আসছি। বলেই ঘরের দিকে তাড়াহুড়ো করে ছুটল নবনীতা। কাজ করতে গিয়ে ওড়নায় কাদা লেগেছে নবনীর। কিয়ৎ সময় পরেই নবনীতা মাথায় সুতির একটা ওড়না দিয়ে বেরিয়ে আসলো মাটির ঘর থেকে। দাদি, আম্মা আব্বা আসলে বলো আমি জমিদার বাড়িতে গেছি, চিন্তা যেন না করে। আচ্ছা বল মনে, সাবধানে যাইও বুবু, তাড়াতাড়ি আইসো। জমিদার বাড়ির লোকের থাইকা দূরে থাকবা দুজনেই। আচ্ছা দাদি, মনে থাকবে। নবনীতার শীতলা বাড়ি থেকে বের হয়ে দ্রুত পা চালিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। সকাল পেরিয়ে দুপুর হয়েছে। গ্রামে জমিদার বাড়ির বউয়ের মৃত্যুর কথা চারিদিকে বাতাসের ন্যায় ছড়িয়ে পড়েছে। দুপুরে গ্রামের রাস্তাঘাট শুনশান থাকে অন্যান্য দিন। আজ জনমানবহীন এই সময়টা এখন জনমানবে পরিপূর্ণ হয়ে গেছে। জমিদার বাড়ির রাস্তায় মানুষের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে। বড় বড় জমিদারেরাও আনাগোনা দেখা যাচ্ছে। জমিদার বাড়ির মেজগিন্নির বাবার বাড়ির লোক খবর পেয়েই চলে এসেছে। তারাও বংশীয় লোক, ক্ষমতাবান, সম্পদশালী ও বটে। যে জমিদার বাড়ি মৃত্যুপুরীর মতো শান্ত থাকত, আজ তা নানা রঙের মানুষে কোলাহলপূর্ণ রূপ ধারণ করেছে। জমিদার বাড়ির ত্রিসীমানায় প্রবেশ করল দুই কিশোরী। ওড়না দিয়ে মুখশ্রী আবৃত করে রেখেছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। নিজেদের যথাসম্ভব আড়াল করে চলেছে। গরিব মানুষরা জমিদার বাড়ির মানুষদের অপছন্দের তালিকার শীর্ষে। পা বাড়াতেই সামনে আবিষ্কার করলো জনসমাগমের স্রোত। লোহার ফটক পেরিয়ে প্রবেশ করলো জমিদার বাড়ির আঙিনায়। আশেপাশে নানা বয়সের মানুষ। চারদিকে চোখ বুলিয়ে নিল কিশোরীরা। মানুষের স্রোত ঠেলে বাড়ির আঙিনা পিছু ফেলে সদর দরজা পেরিয়ে পা রাখল জমিদার বাড়ির অন্দরমহলে। জমিদার বাড়ির অন্দরমহল জনমানবে পূর্ণ হয়ে আছে। নামি দামি গহনাদি পোশাক পরিহিত মহিলারা দাঁড়িয়ে আছেন, কেউ বা বসে আছেন। দেখেই বোঝা যাচ্ছে সবাই উচ্চবিত্ত বংশের মানুষ। বাহিরের কোনো পুরুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্তর্মহলের ঠিক মাঝখানে মেজ বউয়ের মৃতদেহ সহ খাটিয়া রাখা হয়েছে। খাটিয়ার পাশেই এক অষ্টাদশী কন্যা খাটিয়ার পা আঁকড়ে ধরে কান্না করছে। তার কিছুদিন এই 25 বছরের যুবক নির্জীব চাহনিতে তাকিয়ে আছে মৃতদেহের দিকে। দুজনের অবস্থা বিধ্বস্ত, অথচ কেউ পাশে নেই সান্ত্বনা দেওয়ার মতো। আশেপাশে জমিদার বাড়ির মানুষদের আনাগোনা, কারো চোখে পানি নেই, সবাই চুপচাপ আছে। তাদের মাঝে খারাপ লাগা কাজ করছে নাকি মুখ দেখে বোঝার উপায় নেই। মেজবউয়ের বাবা আর মা মলিন মুখে তাকিয়ে আছে মেয়ের নিথর দেহের দিকে। মাঝে মাঝে ফুফিয়ে কান্না করছে মেয়ের মা। নবনীতা পা বাড়িয়ে খাটিয়ার দিকে এগিয়ে গেল। পিছু পিছু শীতলাও এগোলো। নবনীতা স্থির চিত্তে তাকিয়ে রইল নাহার বেগমের দিকে। রক্তশূন্য মুখশ্রী ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। শরীরের সব রক্ত বেরিয়ে গেছে। ঠোঁটের কোণে বেশ খানিকটা ক্ষত দৃশ্যমান। মাথায় জড়িয়ে রাখা সাদা কাপড়টা রক্তে লাল বর্ণ ধারণ করেছে। কি ভয়ানক সেই দৃশ্য! তা দেখেই শরীরের লোম দাঁড়িয়ে গেল নবনীতার। চোখের নিচে কালো দাগও স্পষ্ট দেখা যাচ্ছে। শ্যামাবর্ণীয় রমণীর চেহারা এখনো মায়াবিনী লাগছে, অথচ এই গায়ের রঙের জন্য অবহেলিত হয়েছে মানবীটি। এমন করুণ পরিণতি কারো শত্রুরও না হোক। নবনীতা মনে মনে তাচ্ছিল্য হাসল। মানুষ বড়ই বিচিত্র। চোখ ঝাপসা হয়ে আসছে নবনীর, অশ্রু ঝরতে চাইছে। শীতলা কান্না করছে তার পাশে থেকে। এই ফকিন্নিদের কে অন্দরমহলে ঢুকতে দিয়েছে? রাশভারী কণ্ঠে বলে উঠল একজন। নবনীতার শীতলা রাশভারী আওয়াজে চমকে উঠল। আশেপাশের মানুষও কিছুটা চমকে উঠেছে। শীতলা ভয়ে গুটিসুটি মেরে রইল। নবনীতা চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখল জমিদার বাড়ির মেজ ছেলে বলেছে কথাটা। আহাদ রেহমানির চোখে মুখে লেপ্টে আছে বিরক্তি। ঘৃণ্য চোখে তাকিয়ে আছে দুই কিশোরীর দিকে। এই ছোট লোকদের বের করে দাও, এক মুহূর্ত আর দেখতে চাই না আমার সামনে। আবারও চিল্লিয়ে বলল কথাটা। অন্দরমহলের সকল মানুষের দৃষ্টি নবনীতা আর শীতলার দিকে। সবাই কেমন অদ্ভুত চোখে দেখছে। জমিদার বাড়ির মানুষও চুপ করে তামাশা দেখছে।
এটা যে শোকের বাড়ি মনেই হচ্ছে না এখন। আশেপাশের মহিলারা কানাকানি শুরু করে দিয়েছে ইতোমধ্যে। নবনীর আত্মসম্মানে লেগেছে কথাটি। তার শরীর রাগে রিরি করে উঠল। ঘৃণাভরা দৃষ্টি ফেলল আহাদ রেহমানির দিকে। গরিব হয়েছে বলে তারা কি মানুষ নয়? এতটা অমানবিকভাবে অপমান করছে জনসম্মুখে। এই শোকবহ বেদনাদায়ক পরিস্থিতি সে আর কথা বাড়ালো না। চুপচাপ দাঁতে দাঁত চেপে শান্ত রইল। অর্ধাঙ্গিনী মারা গেছে তাও কোনো দুঃখ নেই, আর না আছে কোনো অনুতাপ। এখনো বিয়াদপের মতো ব্যবহার করছে। জমিদার বাড়ির পশুর কোনো মায়াদয়া নেই। নবনীতা তা চাক্ষুষ প্রমাণ পেল। চাচা, বাড়ি ভর্তি মানুষ, আর আপনি কি শুরু করলেন? শান্ত হন, আমি বিষয়টা দেখছি। আহাদ রেহমানির উচ্চস্বর শুনে বাহির থেকে ছুটে এসে এক যুবক পরিস্থিতি শান্ত করতে বলল। তাড়াতাড়ি বিদায় করো। কোথা থেকে সব উঠে চলে আসে ছোট লোকের বংশ সব। বলেই রাগে সিঁড়ি বেয়ে নিজ কক্ষে চলে গেলেন তিনি। সুঠামদেহী সুদর্শন যুবকটি নবনীতার সামনে এসে দাঁড়ালো। সামনে থাকা দুই কিশোরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। দুজনের মুখশ্রী ওড়না দিয়ে আবৃত, শুধু চোখ দুটো দৃশ্যমান। পরনে অতি স্বল্প মূল্যের সুতি বস্ত্র, তাও রংচটা। তা দেখে বুড়ো কুচকালো যুবকটি। একজনের চোখে ভয় বিরাজ করছে, আর একজনের চোখে এখন আগুন জ্বলছে। নবনীতার রাগী চোখের সামনে থাকা যুবকটির দিকে তাকালো। যুবকটি তা দেখেও কিছু বলল না। তোমাদের অনুমতি ছাড়া অন্তর্মহলে ঢোকা উচিত হয়নি, শান্ত কণ্ঠে বলল যুবকটি। আমরা মেজগিন্নিকে দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এক্ষুনি চলে যাচ্ছি। নবনীতা কাঠিন্যে গলা নিয়ে সহসা বলে উঠল। মেয়েটির তেজ আছে বুঝতে পারল নাইফ আরাব রেহমানি। এই ২৭ বছরের জীবনে জমিদার বাড়িতে কেউ এসে বাড়ির মানুষকে রাগ দেখিয়ে উচ্চস্বরে কথা বলা প্রথম দেখল। মনে মনে অভিভূত হলো সে। এমনভাবে কেউ তার সামনেও কথা বলেনি। আজ প্রথম এমন দুঃসাহস দেখিয়েছে কেউ। সে আর কিছু বলে পরিস্থিতি খারাপ করতে চাইল না। নবনীতা আর এক মুহূর্ত দেরি করল না সেখানে। সে শীতলতার হাত ধরে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। নাইফও পিছু পিছু সদর দরজা পর্যন্ত গেল। মেয়েটিকে দেখে মনে হচ্ছে ঝড়ের ন্যায় পা ফেলছে। নবনীতা কিছুটা হাঁটতেই তার ওড়না মুখশ্রী হতে আলগা হয়ে গেল। সে আবারও তা ঠিক করে জমিদার বাড়ির ত্রিসীমানা পেরিয়ে গেল শীতলার হাত ধরে। নাইফ তা দূর হতে দেখল। মেয়েটার চেহারা স্পষ্ট দেখেছে সে। চেহারায় ওর রাগী ভাব, চোখে মুখে ফুটে উঠেছে জমিদার বাড়ির প্রতি তীব্র ঘৃণা। এসব দেখে মনে মনে বলল, তুমিও যদি প্রতিবাদী হতে চাচিমা, আজ তোমার করুণ পরিণতি হতো না। বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। পা ফেলে ভেতরে গেল। একটু পরেই দাফন করা হবে লাশ। প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়ে গেছে। চাচা, আসতে পারি? নাইফ কক্ষের বাহিরে প্রবেশ অনুমতি নিতে বলল। আহাদ রেহমানি হাতে থাকা আধ খাওয়া সিগারেটটা মেঝেতে ফেলে পিষে দিলেন। মুখে থাকা অবশিষ্ট ধোঁয়া নাটকীয় ভঙ্গিতে নাক দিয়ে ছাড়লেন। ভেতরে আসো। নাইফ অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করল। চাচা, চাচিমার লাশ দাফনে বাধা প্রদান করছে পুলিশ। নাইফ বলল কথাটা। আহাদ রেহমানির কথাটা শুনে চোখে মুখে বিরক্তিভাব দেখা গেল। নাইফ তা বুঝল। এমনটা তো হওয়ার কথা না। তাড়াতাড়ি সব ঝামেলা গেলেই শান্তি, তাও আবার পুলিশে প্যাচ বাঁধালো। এত কোলাহল আর ভালো লাগছে না। কণ্ঠে বিরক্ত ঠেলে বললেন আহাদ রেহমানি। চাচিমার বাড়ির লোক কেস ফাইল করেছে। চাচিমাকে খুন করা হয়েছে, পুলিশকে তারা এটা নাকি বলেছে। স্বাভাবিকভাবে বলল নাইফ। কথাতে মনে হলো সে আগে কিছু একটা আঁচ করতে পেরেছিল। আহাদ রেহমানি জঘন্য শব্দ প্রয়োগ করলেন মুখ দিয়ে। আমি বিষয়টা দেখে নিচ্ছি। শ্বশুরবাড়ির সাথে সকলের হিসাব করা গন্ডা মিটিয়ে দেব। বলেই কক্ষ থেকে হনহনিয়ে বেরিয়ে গেলেন আহাদ রেহমানি। নায়েব তার চাচার এসব কাজে বিরক্ত। সবসময় মাথা গরম করে চলে। সেও নিচে চলে গেল। জমিদার বাড়ির পশ্চিমে পাথর বাঁধাই করা পুকুর রয়েছে। সিঁড়িযুক্ত পুকুরটি জমিদার বাড়ির পশ্চিমাংশের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। নির্মল আলো বাতাসে জায়গাটি ভরপুর থাকে সবসময়। পুকুরের পানি নীল বর্ণের। ময়লামুক্ত স্বচ্ছ পানিতে কারো প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়। পুকুরটি পদ্ম ফুলে পূর্ণ। এই জায়গাটি পদ্মপুকুর নামেও পরিচিত। পুকুরের পাশে রয়েছে পাথর দিয়ে তৈরি বসার জায়গা। পুকুরের পাশে বসে আছেন আজম রেহমানি। তার পাশে আরও কিছু সংখ্যক লোক বিদ্যমান। সেখান থেকেই খবর পেয়েছে তার ভাইয়ের রাগারাগির কথা। এতটা রাগচোটা স্বভাবে ভীষণ রেগে আছেন আজম রেহমানি। সে আর অন্য কিছু বলে পরিবেশটা অশান্ত করতে চাইছেন না এই মুহূর্তে। চাচা, ছোট ভাইজান শহর থেকে চলে এসেছে, আপনার সাথে দেখা করতে চাইছে। মা, আপনি নবনীরে ওই জমিদার বাড়ি কেন পাঠাইলেন? আপনি তো জানেন ওই জমিদারের পোলারা গরিবরে দুই চোখে দেখতে পারে না। রাগী কণ্ঠে বলে উঠলেন গফুর মিয়া। জমিরন বিবি ছেলের কথা শুনে বললেন,
তুই তো জানস জমিদার গিন্নি নবনীরে কত আদর করত। এখন যদি যাইতে না দিতাম নবনীও তাও যাইতো। শেষ দেখা দেখবার গেছে, এত কথা কইস না, যা কামে যা। গফুর মিয়া নবনীতার ওপর রেগে গেলেন। পরে দেখে নেবেন এই মেয়েকে। তিনি হনহনিয়ে কোদাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এই নিশুতি, বাইরে আয়, তোর বাপে কামে চইলা গেছে, আর ডরাইয়া পলাইয়ে থাকতে হইব না। ষষ্ঠদর্শী কন্যা মাটির দেয়ালের পিছু থেকে উকি দিল। বাপের ভয়ে চুপ করে লুকিয়েছিল। ধীরে ধীরে হেঁটে আসলো কিশোরী। জমিরন বিবি ঘরের সামনে কিছুটা জায়গা নিয়ে ছাউনি দিয়া সেখানে বসে আছেন। নিশুতি জমিরন বিবির কাছে এসে বসল। দাদি আপা একাই গেল জমিদার বাড়ি, আমায় নিয়ে গেল না? নিশুতি অভিযোগের স্বরে বলল। তুই কি আসিলি নাকি? শহরে গেছিলি, একটু আগেই তো বাপের লগে আইলি, আইয়া আবার বাপের ভয়ে তো বাড়ির পিছে লুকাইলি। দাদি তুমি আমারে ভীতু বলছো? আমি তো নয়নের বাইরে খুঁজতে গেছিলাম। আমতা আমতা করে বলল নিশুতি। দেখলাম তো কেমনে পলাইলি, তোর মা কই? নবনীতার মাঝেই বাড়িতে প্রবেশ করলো। মুখে কিছুটা রাগী ভাব এখনো আছে। জমিরন বিবি আর নিশুতিকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। একটা কথাও বলল না। এমন হনহনিয়ে যাওয়া দেখে জমিরন বিবি আর নিশুতি তাকিয়ে রইল নবনীতার দিকে। নাহার বেগমকে কবর দেওয়া হয়েছে কিয়ত সময় আগেই। বৈঠকখানায় বসে আছেন আজম রেহমানি, আহাদ রেহমানি, নাইফ। তার সামনেই বসে আছেন নাহার রেহমানির বাবা হামিদ রহমান। মেয়ের মৃত্যুতে তিনি শোকাহত। কত টাকা লাগবে আপনার এই কেসটা উঠে নেওয়ার জন্য? আহাদ রেহমানি নীরবতা ভেঙে বললেন। আমার মেয়েকে আপনারা সবাই মিলে চক্রান্ত করে মেরে ফেলেছেন। আমি কেস তুলে নিব না, হামিদ রহমান সাহসা বললেন, কণ্ঠে ক্ষোভ বিদ্যমান। ঠিক আছে, চেয়েছিলাম আপনাকে কিছু টাকা দিয়ে মেয়ের শোক কমিয়ে দিতে। আপনি যখন চাইছেন না, আমার আর কিছু করার রইল না। আর আপনি কি কথাটা ভেবে বলছেন? পরে কিন্তু আফসোস করবেন। সুযোগ আছে, লুফে নিন। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি টাকা না নিলেও পুলিশ কিন্তু টাকা খাওয়ার জন্য হা করে আছে। বলেই কিটকিটিয়ে হাসলেন আহাদ রেহমানি। নাইফ আর আজম রেহমানি চুপ আছেন। তারা জামাই শ্বশুরের কথায় মাঝে নিজেদের জড়াতে চাইছেন না। হামিদ রহমান কথাটা নিয়ে কিছুক্ষণ ভাবলেন। আহাদ রেহমানি তা দেখে মনে মনে খুশি হলেন। সবাই টাকার কুমির। টাকা ছড়ালেই নিজের বাপ ও তাওই হয়ে যায়। সব টাকার ক্ষমতা। মজিদ, আমার কক্ষে আলমারিতে একটা বড় ব্যাগ আছে, নিয়ে আয়। উচ্চস্বরে হাঁক ছাড়ে আহাদ রেহমানি বললেন। বৈঠকখানার বাহিরে কথাটা শোনার সাথে সাথে মজিদ দৌড়ে চলে গেল। হামিদ রহমানের ভাবনার ইতি ঘটল। কত টাকা? ঠোঁট ভিজিয়ে বললেন তিনি। নাইফ আজম রেহমানি কিছুটা নড়ে চড়ে বসলেন। আহাদ রেহমানির ঠোঁটে কুটিল হাসি দেখা দিল। আপনার এই জন্মে আর টাকার অভাব হবে না, আপনার পরিবারকে বসিয়ে খাওয়াতে পারবেন। হাসি বজায় রেখে বললেন। মজিদ টাকার ব্যাগ টেবিলে রেখে বাহিরে চলে গেল। এই নিন, এখানে আপনার ভাবনার বাইরে টাকা আছে। আর সাবধানে যাবেন, কে কোথায় ওত পেতে বসে আছে কে জানে। নাটকীয় ভঙ্গিতে বললেন আহাদ রেহমানি। এর মাঝেই সুদেহী সুদর্শন এক যুবক বৈঠকখানায় প্রবেশ করল। আহাদ রেহমানি ছেলেকে দেখে হাসি বন্ধ করে দুঃখী ভাব ফুটিয়ে তুললেন মুখে। নাজিম, বাবা, তোমার নানাকে এগিয়ে গিয়ে দিয়ে আসো, বৃদ্ধ হয়ে গেছেন, এই ভারী ব্যাগ নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, চলুন নানা মশাই। বলেই ব্যাগটি টেবিল থেকে নিয়ে বাহিরে চলে গেল। হামিদ রহমানও পিছু পিছু ছুটলেন। তো ভাইজান, কি বুঝলেন? টাকা পেয়ে শ্বশুর মশাই মেয়েকে ভুলে গেলেন। বলেই বিদ্রুপে হাসি হাসলেন আহাদ রেহমানি। তুমি একটু বাড়াবাড়ি করে ফেলছো। এমনভাবে টাকা অফার করা উচিত হয়নি। আজ সবার সামনে মেয়ে দুটোকে অপমান করছো। সবাই কি ভাবছে বলো তো? এরপর থেকে যেন এমন কোনো কথা আমার কানে আর না আসে। সাবধান। আজম রেহমানি গাম্ভীর্যতা বজায় রেখে বললেন। ঠিক আছে ভাইজান, মনে থাকবে। এখন পুলিশের কি করতে চাইছো? কি আর করব, পুলিশকেও টাকা দিতে হবে। আপনি চিন্তা করবেন না ভাইজান, আমি এই দিকটা দেখে নেব। বাবা, আপনার ছোট ছেলে এসেছে, দেখা করেননি? নায়েব আজম রেহমানিকে বলল। না, দেখা করেনি। এখন সে বিশ্রাম নিচ্ছে, হয়তো পরে দেখা করব। তুমি দেখা করেছো? করেছি। নাজিম কোথায় গেল? ওকে ডেকে নিয়ে আসো, কথা আছে জরুরি। ঠিক আছে, যাচ্ছি। বলেই নাজিমকে খুঁজতে গেল। নিকশ কালো অন্ধকারাচ্ছন্ন কক্ষ দেখতে কিছুটা ভৌতিক লাগছে। সূর্য ডুবেছে অনেক আগেই, ধরনী আধারে ছেয়ে গেছে। কক্ষের পর্দাগুলো বাতাসে উঠছে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে পাশের জঙ্গল থেকে। একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে মেঝেতে। তাকে বিধ্বস্ত লাগছে। কান্না করতে করতে চোখের পানিও বোধহয় ফুরিয়ে এসেছে। জমিদার বাড়ির বড় বউ সীমা বেগম খাবার নিয়ে এসেছেন মায়ার জন্য।
মেয়েটা মায়ের মৃত্যুতে বড্ড আঘাত পেয়েছে। কক্ষের দরজা ঠেলে প্রবেশ করলেন সীমা বেগম। কক্ষে অন্ধকার দেখে কিছুটা চমকে উঠলেন। ঘরে কি তবে কেউ নেই? অনুমান করে হেঁটে এসে টেবিলে খাবার রাখলেন তিনি। তারপর কক্ষের বাতি জ্বালালেন। মায়াকে মেঝেতে বসে থাকতে দেখে তিনি এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসলেন। মায়ের মাথায় হাত রাখলেন। মায়া কারো হাতের স্পর্শ পেয়ে মাথা তুলল। সামনে বড় মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল আবারও। সীমা বেগমের চোখে অশ্রু ভিড় করেছে। মা, আর কান্না করিস না, খেয়ে নে একটু। আমি খাবো না বড় মা, খেতে ইচ্ছে করছে না। আমি খাইয়ে দিচ্ছি, আয়। সীমা খাবার থালা নিয়ে এসে মেঝেতে বসলেন। তিনি খাবার মেখে মায়াকে খাইয়ে দিতে লাগলেন। মায়া চোখের পানি ফেলছে আর খাবার খাচ্ছে। এই নবনী ঘরে বাতিটা দে, তোর বাপে আইসা ঘর অন্ধকার দেখলে বাড়ি মাথায় করব। নবনীতা মায়ের আদেশ শুনে ঘরে গিয়ে কেরোসিন তেল দুটি কুপিতে ঢেলে দেশলাই দিয়ে আগুন জ্বালালো। তারপর দুই ঘরে টেবিলে কুপি রেখে বাহিরে আসলো। নবনী ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেল। আশা বেগম মাটির হাঁড়িতে ভাত বসিয়েছেন মাটির চুলোয়। আরেক চুলায় কচু শাক ভাজছেন আর মসুরের ডাল রান্না করছেন আগেই। পাশেই একটা কুপি জ্বলছে। চুলোর পাড়ে নিশুতি, নয়না, আসিফ বসে আছে। তারা মায়ের রান্না করা দেখছে অধীর আগ্রহে। এই তোদের দুজনের না কয়েকদিন পর পরীক্ষা, যা পড়তে বস। নবনীতা নিশুতি আর নয়নাকে বলল। আপা যাচ্ছি, দেখতেছে তো আসিফরে দেখে রাখছি। নিশুতি বলল, দে আসিফকে আমার কাছে, আমি ওকে কোলে নিয়ে রাখছি। বলেই 4 বছরের ভাইকে কোলে তুলে নিল নবনীতা। নিশুতি পড়ার জন্য ঘরে চলে গেল। তোরে কি আলাদা করে বলতে হবে? যা পড়তে বস। আপা, ভালো লাগছে না আমার, কাল পড়বো আমি। নয়না করুণ সুরে বলল, কালও একই কথা বলছিস, আজও সন্ধ্যায় বাড়ি এসছিস। আব্বা জানলে কি হবে জানিস? আমার কথা শোন। ঠিক আছে, যাচ্ছি, অঙ্ক শিখাই দিয়ে যাও। মন খারাপ করে বলে ঘরে গেল নয়না। তোর পড়া নাই, যা পড়তে বস। আসিফরে তোর দাদির কাছে দিয়ায়। ঠিক আছে, যাচ্ছি মা। বলেই আসিফকে দাদির কাছে রাখতে গেল নবনী। কিছুক্ষণ পর বাহিরে চেঁচামেচির আওয়াজে ঘর থেকে 3 বোন বেরিয়ে আসলো কি হয়েছে দেখার জন্য। জমিরান বিবি ও নাতিকে নিয়ে বাহিরে আসলেন। আশা আর গফুর মিয়ার কথা কাটাকাটি হচ্ছে। গফুর মিয়া রাগের এক পর্যায়ে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা নবনীতার গালে থাপ্পড় মারলেন। তোরে আমি জমিদার বাড়ি যাইতে না করছিলাম না? আমার কথা না শুই না কেন গেলি? রাগে গফুর মিয়া চিল্লিয়ে বললেন। নবনী গালে হাত দিয়ে চুপ করে রইল। দু চোখে অশ্রু ভিড় করেছে তার। আপা ভাত খেয়ে আয়, আর মন খারাপ করে থাকিস না। নিশুতি নবনীর হাত ধরে টেনে বলল। নবনীতা চুপ করে বসে আছে খাটের ওপর, তার দৃষ্টি সামনে থাকা কুপির জ্বলন্ত আগুনের দিকে। চোখের পানি শুকিয়ে গেছে অনেক আগেই। আমি যাব না নিশু, তুই খেতে যা, আমার ক্ষুধা নেই। নিশুতি, যা ভাত খাই আনে, আমি নবনীরে খাওয়াই দিতেছি। রাগ কইরা থাকিস না, জানিস তো তোর বাপে একটু রাগী, বাপের কথা একটু মাইন্না চলিস। হা কর, তোরে খাওয়াই দেই। বলেই আশা বেগম ভাত মেখে নবনীকে খাইয়ে দিতে লাগলেন। নবনী মায়ের কথায় ভাত খেতে লাগলো। মা, তুমি তোমার বড় মেয়েকে খাওয়াই দিচ্ছ, আমাকে তো দিলা না। মন খারাপের ভাব করে বলল নয়না। আয় আমার কাছে আয়, তোরেও খাওয়াই দিতেছি। বলেই নয়নাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো আশা বেগম। মা, আব্বা আমার সাথে এমন খারাপ ভাবে কেন কথা বলে? আমি তো তোমাদের কথা শুনে চলি। শুধু জমিদার বাড়ি গিয়েছিলাম তাই বলে আমাকে মারলো? বিমর্ষ ভাব নিয়ে কথা বলল নবনী। আশা বেগম মেয়ের দিকে করুণ চোখে তাকালেন। কি উত্তর দিবে মেয়েকে? তার কাছে তো কোনো উত্তর নেই। তোর বাপের কথা মাইনা চলবি, আর কথা না কইয়া 2 বোন ভাত খা। টাকার পরিমাণ ঠিক আছে তো পুলিশ বাবু? সামনে বসে থাকা পুলিশকে উদ্দেশ্য করে বলল আহাদ রেহমানি। মুখে লেপ্টে আছে হাসি। আয়েশি ভঙ্গিতে বসে আছে শিমুলপুরের আওতাধীন থাকা পুলিশ অফিসার রায়হান শেখ। বয়স 30 হবে হয়তো। শরীরে গঠন ছিমছাম, দেখতেও খারাপ না। চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর আহাদ রেহমানির কথা শুনছেন। আমি কেস ঢিসমিস করতে টাকা নেই না। ভরাট কণ্ঠে বলে উঠল রায়হান। আহাদ রেহমানির হাসি মাখা মুখ কালো হয়ে গেল। কেসটা থেকে তার নিষ্পত্তি পেতে হবে, এতে তার সম্মান জড়িয়ে আছে। আর কত টাকা লাগবে তোমার? আমি তো বললাম আমি কাজের বিনিময়ে টাকা অফার করলে নেই না, আমি ঘুষ খাই না। রায়হান একটু নড়ে চড়ে বসলো। আমায় টাকা অফার না করে সেই টাকা সুন্দর করে উপহারের কাগজে মুড়িয়ে উপহার হিসেবে দিলেই আমি খুশি। আমি আবার সকলের উপহার গ্রহণ করি।
বলে হাসলো রায়হান। আহাদ রেহমানের মুখ খুশিতে চকচক করে উঠল। তিনি টাকার ব্যাগটা সুন্দরভাবে প্যাকিং করে রায়হানের হাতে দিলেন। সমস্যা নেই, আপনার কাজ হয়ে যাবে। আপনার উপহারে আমি অনেক খুশি। আজ চলি, আবার দেখা হবে। বলেই আহাদ রেহমানের কক্ষ থেকে বেরিয়ে গেল রায়হান শেখ। আহাদ রেহমানি সিগারেট জ্বালিয়ে খেতে লাগলেন। তুই এত রাতে ছাদে কি করছিস? নাইফ একটু একাকী থাকার জন্য ছাদে এসেছিল। এসে দেখলো নাজিম ছাদে দাঁড়িয়ে আছে। সে এসে নাজিমের পাশে দাঁড়ালো। ভালো লাগছিল ভাই, তাই এসেছি বিশুদ্ধ বাতাসে। ও দুজনের মাঝে পিনপিনে নীরবতা। ভাই, আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে এই বাড়ির দূষিত বাতাসে। নাজিম নিরস প্রাণহীন গলায় বলল কথাটা। নায়েব শুনেও চুপ রইল। ভাই, মা আমাদের কথা ভালো না একবারও। অন্তত আমার আর মায়ার কথা ভাবতো। আমাদের একা করে চলে গেল। চাচি কি নিজেই আত্মহত্যা করেছে নাকি মেরে ফেলা হয়েছে? কিছুই বুঝতে পারছি না রে। বিড়বিড় করে বলল নাইফ। নাজিম নিজের ভাবনায় এতটাই ডুবে আছে যে নাইফের কথা তার কান অবধি পৌঁছায়নি। কক্ষে যা তুই, অনেক রাত হয়েছে। যাচ্ছি। ও শোন শোন শোন, ছোটর সাথে তোর দেখা হয়েছে? না ভাই, সে তো আমাদের কারো সাথেই কথা বলছে না। নাজিম চলে গেল তার নিজ কক্ষে। নায়েব ছাদেই দাঁড়িয়ে থাকলো। ছাদ থেকে পদ্ম পুকুরের দিকে তাকালো। আশেপাশে অন্ধকার, তার মাঝেও মানুষের অস্তিত্ব দেখতে পেল। কেউ একজন হারিকেন হাতে যাচ্ছে। নায়েব কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। কে হতে পারে বোঝার চেষ্টা করলো। নবনীতা, নিশুতি আর নয়না স্কুলে যাবে। সকালে তারা তিনজনে পান্তা খেয়েছে। সকালে আশা বেগম রান্না করেননি। গফুর মিয়া বাজারে গেছেন সবজি বিক্রি করতে। জমিরন বিবি গাছের নিচে বসে খেজুরের পাতার পাটি বুনছেন। পাশে আসিফ বসে খেলছে। কিরে, তোদের হলো? স্কুলে যেতে দেরি হয়ে যাবে। নবনীতা ঘরের বাইরে দাঁড়িয়ে ডাকছে দুজনকে। নিশুতি আর নয়না ঘর থেকে বেরিয়ে আসলো। তিনজন স্কুলে যাবে এমন সময় গফুর মিয়া হাতে মাছ নিয়ে ঢুকলেন। তা দেখে নবনীতা, নিশুতি আর নয়না দাঁড়িয়ে গেল। তিনি মেয়েদের পাশ কাটিয়ে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালেন। আশা বেগম স্বামীকে দেখে এগিয়ে এসে মাছটা হাত থেকে নিয়ে কাটতে গেলেন। আশা 2 দিন পর নবনীরে দেখতে আইব। তাড়াতাড়ি বিয়াটা দিয়া দিতে হইব। মায়াটা বড় হয়েছে। মেলা পড়াইছি তোর কথায়। এইবার যেন বিয়াটা না ভেঙে দিস। ওরে কইয়া দিস আমি জমিতে জায়গা। বলেই মাঠে চলে গেলেন। আশা বেগম স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন স্বামীর যাওয়ার দিকে। কয়েকদিন আগেও নবনীকে দেখতে এসেছিল ছেলে পক্ষ। এসেই নবনীকে দেখে পছন্দ হলেও পরে কোনো এক কারণে বিয়ে ভেঙে যায়। আবারও বিয়ের জন্য তড়িঘড়ি করছেন। তিনি মেয়েদের দিকে তাকালেন। নবনীতা মুখ থমথমে করে দাঁড়িয়ে আছে। সে মায়ের দিকে তাকিয়ে বোনদের নিয়ে স্কুলে চলে গেল। জমিরন বিবি ছেলের কথা শুনেও কিছু বললেন না। তিনি জানেন তার ছেলে একরোখা, যা বলবে তাই করবেই। মেয়েটাকে বিয়ে নিয়ে অনেক চাপ দিচ্ছেন। অনেক কষ্ট করে 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে মেয়েটা। পড়ে শিক্ষক হওয়ার ইচ্ছা। মেয়েটার ইচ্ছে হয়তো আর পূরণ হবে না। ভাবতেই খারাপ লাগছে জমিরন বিবির। কক্ষের বারান্দায় চেয়ারে বসে আছে এক যুবক। পরনে কালো শার্ট আর প্যান্ট, পায়ে চামড়ার কক্ষে পরা জুতা, চোখে সাদা ফ্রেমের চশমা, ভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। হাতে তার 1 কাপ চা। মাঝে মাঝে চায়ে চমক দিচ্ছে আর বইয়ে চোখ বোলাচ্ছে। বারান্দায় কয়েকটা ফুলের গাছ রয়েছে। সেখানে একটা চেয়ার আর টেবিল রয়েছে। টেবিলে কয়েকটি আইন অনুষদের বই। সেখান হতেই একটা বই পড়ছে যুবকটি। আশেপাশে আরও বই ছড়িয়ে ছিটিয়ে আছে। সকালে স্নিগ্ধ আবহাওয়ায় পড়া ভালো মনে থাকে। ম্যাট্রিক পরীক্ষার পরেই পড়াশোনা করতে আজম রেহমানি তার ছোট ছেলেকে শহরে পাঠায়। পড়াশোনা শেষ করে কাল বাড়ি আসে আর এসেই দুঃসংবাদ শুনে। ভেতরে ভেতরে প্রচণ্ড ভেঙে পড়েছিল, তাও শক্ত থেকেছে। জানাজা থেকে এসে আর কক্ষের বাহিরে যায়নি। কিছুটা ব্যথিতর কণ্ঠের চিৎকার যুবকটির কানে পৌঁছাচ্ছে। হয়তো কেউ কাউকে আঘাত করছে। যুবকটি বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। বারান্দায় তাকিয়ে নিচে তাকিয়ে দেখলো মজিদ এক লোককে মারছে লাঠি দিয়ে। লোকটি মজিদের পায়ে ধরে বলছে তাকে যেন না মারে, তবুও কথা না শুনে নির্দয়ভাবে মারছে। কি করুণ সেই চিৎকার! আহা, মানুষ বুঝি এতই খারাপ হয়? এখানে কি হচ্ছে? লোকটাকে মারছো কেন? গম্ভীর কণ্ঠে যুবকটি বলে উঠল। মজিদ যুবকটির কথা শুনে মারা বন্ধ করলো। কিছুটা ভয় পেয়েছে সে। ভীত মুখে যুবকটির দিকে তাকিয়ে থাকলো। যুবকটি মজিদকে চুপ থাকতে দেখে বিরক্ত হলো। হাঁ করে তাকিয়ে আছো কেন? কি বলছি শুনতে পাওনি? বিরক্তি ভাব নিয়ে বলল। আসলে ছোট ভাইজান, এই লোক ছোট চাচার কথা শুনে নাই, তাই চাচার আদেশে মারতেছিলাম। ভীতস্বরে বলল মজিদ। লোকটাকে আর মেরো না, আমি চাচার সাথে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে। মজিদ লাঠি রেখে ব্যস্ত ভঙ্গিতে চলে গেল। লোকটি যুবকটিকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলেন। আগের মতোই রয়ে গেল সবকিছুই।
বদলালো না এই জমিদার বাড়িতে। সবাই নিজ সত্তাকে আড়াল করে চলছে, অথচ যে নিজেকে যেভাবে দেখাচ্ছে সে তেমন নয়। জমিদার বাড়ির দেয়াল তো ছলনা, বিশ্বাসঘাতকতার আর মানুষের আহাজারি দিয়ে তৈরি। বিড়বিড়িয়ে বলল যুবকটি। দৃষ্টি তার পদ্মপুকুরের পাশে অবস্থান করা কিছু মানুষের দিকে। দেখেই হাসল যুবকটি। হাসির কারণ অজানাই থাক। আজ নবনীতাকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে। ছেলের মা, বাবা, বোন আর ঘটক। নবনীতা খাটের এক কোণে শাড়ি পরে বসে আছে, মাথায় ঘোমটা দেওয়া, তার মুখে কোনো সাজসজ্জা নেই, দৃষ্টি মাটিতে নিবদ্ধ। ছেলের মা নবনীতাকে দেখে মুখ কুঁচকে কথাটা বলে উঠলেন। তা শুনে আশা বেগম ভীত মুখে স্বামীর দিকে তাকান। গফুর মিয়ার মুখ থমথমে। নবনীতা কথাটা শুনেও চুপ রইল। সে জানতো এমন কিছু হবে। মনে মনে তার ছেলের হাসি হাসল। মানুষ তো সৌন্দর্যের প্রজারই।